আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় তুলে ধরার চেষ্টা করি অল্প আয়ে কিভাবে সুখে থাকা যায়, কিভাবে সঞ্চয় করা যায়। মধ্যবিত্তদের যেহেতু ইনকাম খুবই কম থাকে, এই ইনকামের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের সংসার চলতে হয়। অনেক সময় দেখা যায় সংসারে ইনকাম যেহেতু কম, অনেকটাই টানাপোড়া থাকে। চাইলেও কিন্তু নিজের পছন্দ মতো নিজের কাজগুলো করতে পারি না। চাইলেও কিন্তু নিজের মতো করে ঘরটা সাজাতে পারি না। প্রত্যেকটা মেয়ের কিন্তু বিয়ের পরে একটাই স্বপ্ন থাকে, সেটা হলো তার সংসারটাকে সুন্দরভাবে সাজানো। তো এই যে সুন্দরভাবে সাজানো, অনেক সময় চাইলেও কিন্তু সেটা সম্ভব হয় না। দেখবেন অল্প আয়ে সংসার চালাতেও কষ্ট হয়, সেই সাথে সঞ্চয় করতেও কষ্ট হয়। আপনি যদি 10,000 টাকা দিয়ে আপনি আপনার সংসারটা চালাতে পারেন, তাহলে আপনি 9,000 টাকা দিয়েও কিন্তু চালাতে পারবেন। গতকালের একটা ভিডিওতে একটা ভাইয়া আমাকে কমেন্টসে লিখেছেন যে, আপু, মাসিক বাজারের বাজেট ভিডিও তৈরি করলে আমাদের অনেক উপকার হতো। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমাদের ঘরে যাদের 4 জন সদস্য রয়েছে তাদের কিন্তু মাসিক বাজারের তালিকা একরকম হবে। যাদের ঘরে 8 জন রয়েছে তাদের কিন্তু আরেকটু বেশি হবে। যাদের ঘরে 10 জন রয়েছে তাদের কিন্তু আরেকটু বেশি হবে। এখানে কথা আছে, আমাদের কিন্তু সব সময় দেখতে হবে যে আমাদের হাজবেন্ডের ইনকাম কতটুকু। ওই ইনকামের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সংসারটা চালাতে হয়। দেখুন, আমার পরিবারে কিন্তু 4 জন সদস্য। আমার হাজবেন্ড, আমি এবং আমার 2 মেয়ে। আমার হাজবেন্ড কিন্তু প্রবাসী, সে কিন্তু দূর প্রবাসে থাকে। আসলে শখের বশেই কিন্তু কেউ প্রবাসে থাকে না, অবশ্যই সংসারে টানাপোড়া থাকে। এবং প্রত্যেকটা স্বামী চায় তার সন্তান বলেন, ওয়াইফ বলেন, পরিবার বলেন, মা বাবা বলেন, সবাইকে সুখে রাখার জন্য। আসলে তাদের হাসি মুখের জন্য কিন্তু তারা সত্যি অনেক কষ্ট করে থাকে। আমার হাজবেন্ডও কিন্তু দূর প্রবাসে অনেক কষ্ট করে। এর পাশাপাশি আমি একজন গৃহিণী হয়ে আমি যে বসে থাকি বাড়িতে, এমনটা কিন্তু না। আমি একজন গৃহিণী হয়ে বাড়িতে থেকে যতটুকু সম্ভব হয় আমি কিন্তু ততটাই চেষ্টা করে থাকি। দেখুন, প্রত্যেকটা মাসেই কিন্তু আমাদের গ্রোসারি কিনতে হয়। শুকনো বাজারে যা যা লাগে, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন সবকিছুই কিন্তু আমাদের কিনতে হয়। এর পাশাপাশি মাছ, মাংস এবং সবজি বাজার তো আছেই। আমি সবসময় চেষ্টা করি সবজিটাকে বাড়ি থেকেই কালেক্ট করার। আমি বাড়িতে সবজি গাছ রোপণ করি। এর পাশাপাশি যাদের পুকুর আছে তারা কিন্তু অনেকটাই চাহিদা পূরণ করতে পারে মাছের চাহিদাটা। মাছ কিন্তু অল্প কিনলেই তাদের হয়ে যায়। এছাড়া মাংসের যে একটা চাহিদা, এটার জন্য কিন্তু আমি বাড়িতে হাঁস মুরগি পালন করে থাকি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু অনেকটাই সুবিধা রয়েছে। তারা কিন্তু চাইলে সবজি গাছ রোপণ করতে পারে, সেই সাথে হাঁস মুরগি পালন করতে পারে। কারণ যেহেতু খোলামেলা অনেক ফাঁকা জায়গা আছে, তো অনেকটাই কিন্তু সুবিধা আছে। আর যারা শহরে বসবাস করে তাদের কিন্তু চাইলে এটা হয়ে ওঠে না। অনেকে দেখা যায় ভাড়া বাসায় থাকে, তো ভাড়া বাসায় চাইলেও কিন্তু তারা গাছ রোপণ করতে পারে না, বা নিজের চাহিদা মতো কিন্তু তারা চলতে পারে না। সব কিছুই কিন্তু বাজার থেকে কিনে খেতে হয়। আসলে টাকা ইনকাম করা যতটা কষ্ট, টাকা সঞ্চয় করাও কিন্তু কষ্ট। অল্প খরচ করাও কিন্তু কষ্ট। তবে হ্যাঁ, স্যাক্রিফাইস করুন, সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। 15,000 টাকায় সংসার চালান, তারা চাইলেই কিন্তু 12,000 টাকায় সংসার চালাতে পারবেন। এবং যারা 10,000 টাকায় সংসার চালান তারা চাইলেই কিন্তু 9,000 টাকায় সংসার চালাতে পারবেন। অতএব আমি বলবো প্রত্যেক মাসে একটা তালিকা তৈরি করুন, হিসেব করুন আপনার ঘরে কি কি প্রয়োজন, এই অনুপাতে একটা লিস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত আপনার সংসারে কি কি খরচ আছে সেটা নিয়ে একদিন বসুন, রিভিউ দিন। রিভিউ দিলে আপনি দেখবেন আপনার সংসারে এমন এমন জিনিস আছে সেটা না কিনলে আপনার সংসারে কোনো প্রভাব ফেলতো না। এমন এমন জিনিস আপনি আপনার সংসারের জন্য কিনেছেন, সেটা কিন্তু ঘরের কোণেই পড়ে আছে। কেন কিনেছেন সেটার কোনো উত্তর খুঁজে পাবেন না। কারণে আমি বলবো আপনি আপনার সংসারের জন্য প্রত্যেক সপ্তাহে একবার হলেও একটা তালিকা তৈরি করুন। অপ্রয়োজনীয় জিনিস কিনা থেকে নিজেকে বিরত রাখুন। মাসে যেহেতু 4টা সপ্তাহ, 4 সপ্তাহের ভিতরে যদি আপনার কোনো সপ্তাহে একটু বেশি খরচ হয়ে যায়, তারপরের সপ্তাহে আপনি একটু টেনে হিঁচড়ে চলুন। দেখবেন আপনি অল্প টাকায় সুন্দরভাবে সংসার চালাতে পারছেন। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে এটা অনেক কৃপণতা। দেখুন, আপনার হাতে যদি টাকা না থাকে কেউ কিন্তু আপনাকে 5 টাকা দিয়েও হেল্প করবে না। অল্প খরচের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন। দেখুন, খরচের কিন্তু কোনো শেষ নেই। সপ্তাহে কিংবা মাসে আপনি চাইলেই কিন্তু রেস্টুরেন্টে খেতে পারেন, তবে রেস্টুরেন্টে খেলে কিন্তু আপনার অধিক টাকা খরচ হবে। যেখানে আপনার 500 টাকা খরচ হতো, সেখানে চাইলে আপনি 100 টাকা দিয়ে আপনি বাড়িতে বসে ঘরে তৈরি করে খেতে পারেন। এটাকে কখনই আপনার কৃপণতা বলা যাবে না। আপনি তো আপনার চাহিদা পূরণ করছেন। হয়তো আপনি রেস্টুরেন্টে আপনার চাহিদাটা পূরণ করতেন, সেটা না করে আপনি আপনার ঘরেই চাহিদাটা পূরণ করছেন। এই যে দেখুন, আমি কিন্তু সকালবেলা ডিম ভেজে তারপরে ভাত খাবো। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, সেই সাথে 3টা ডিম ব্যবহার করেছি। আমি চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারতাম, সেটা না করে আমি কিন্তু 3টেই দিয়েছি। যেহেতু আমরা মানুষ 3 জন, আমার স্বামী তো প্রবাসী, তা আমাদের 3 জনের জন্য 3টেই যথেষ্ট।
আমরা যেহেতু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের কিন্তু সবসময় উচিত একটু হিসেব করে চলার। প্রতিদিন মাছ মাংস না খেয়ে আপনি যদি সপ্তাহে একদিন মাছ খান, একদিন মাংস খান, দুদিন সবজি খান, একদিন ডাল দিয়ে ভর্তা তৈরি করলেন, অন্যদিন ডিম রান্না করে নিলেন, সেই সাথে দেখা যায় একদিন খিচুড়ি রান্না করে নিলেন বা সবজি রান্না করে নিলেন, দেখবেন আপনার প্রত্যেক সপ্তাহে অনায়াসই কেটে যাবে। এতে করে আপনার খাবারের রুচিও থাকবে, এতে করে আপনার মনও ভালো থাকবে এবং খরচও কম হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। এতে করে কিন্তু আপনার মনও ভালো থাকবে। গত ভিডিওতে যে ভাইয়াটা আমাকে প্রশ্ন করেছিলেন, সম্ভবত শাকিল ভাইয়া, আপনি যদি আজকের ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। অনেক কথাই বলেছি আপনাদের সাথে, আবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা, এখন তো আমরা সিজন, আর মাশাআল্লাহ বাড়িতে কিন্তু একটা আমড়া গাছ রয়েছে। একটা আমড়া গাছেই কিন্তু আমাদের অনেক চাহিদা পূরণ হয়ে যায়। আমড়া গাছটা মাশাআল্লাহ অনেকটাই বড়, অনেক ছড়ানো ছিটানো, মাশাআল্লাহ অনেক আমড়া ধরে এই একটা গাছেই। তো বাড়িতে যদি এরকম একটা আমড়া গাছ থাকে তাহলে কিন্তু ফলের অনেকটাই চাহিদা পূরণ করা সম্ভব হয়। যেহেতু আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল, বিশেষ করে স্কিনের জন্য কিন্তু সবচেয়ে বেশি কাজ করে। এখনকার মানুষ কিন্তু খুবই সচেতন, সবাই কিন্তু চায় একটু সুন্দর থাকতে। তো আমড়াগুলো কিন্তু কেটে নিব খাওয়ার জন্য। এর পাশাপাশি কিন্তু কি রান্না করব সেটাও গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব। বিশেষ করে বাচ্চারা কোনটা খেতে চায় এর উপর ডিপেন্ড করেই কিন্তু রান্নাটা করে নিই। তবে হ্যাঁ, বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ রয়েছে, ছোট একটা কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি রান্না করার জন্য। আজকে কিন্তু আমি মাংস দিয়ে এই কাঁঠালটা রান্না করে নিব। আসলে কাঁঠাল রান্নার রেসিপি আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম। তবে কাঁঠাল রান্না খেতে এতটাই ভালো লাগে, বিশেষ করে মাংস দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে। অনেকে দেখি যে অনেকভাবেই রান্না করে নেয়, তবে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো মাংস দিয়ে। এর পাশাপাশি নিয়েছি তেলাকুচা পাতা। এর আগেও কিন্তু অনেক ভিডিওতে শেয়ার করেছি, বাড়িতে কিন্তু অনেক গাছ রয়েছে তেলাকুচা গাছ, তেলাকুচার ফল। তেলাকুচার ফলগুলো খাই কিনা এটা আমি জানি না, তবে তেলাকুচার পাতা আমি মাঝে মাঝে কিন্তু আলু দিয়ে ভেজে খাই, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা কিন্তু ঔষধি গুণাগুণে অনেকটাই ভালো। এই পাতাটার কিন্তু অনেক গুণ রয়েছে। অনেকে কিন্তু এই পাতাটাকে বেশ পছন্দ করে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। আমি কিন্তু এখানে অনেকগুলোই পাতা তুলে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। অনেক সময় দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায়, অনেকে কিন্তু ভিডিও দেখতে চায় না লম্বা ভিডিও। তো যাই হোক, এখন কিন্তু পাতাগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। এই পাতাগুলো রান্না করে খাই কিনা এটা আমি জানি না, তবে কেউ যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি সবসময় কিন্তু এই পাতাগুলো আলু দিয়ে ভেজে তারপরে খাই, আর এটা খেতে অনেকটাই ভালো লাগে। এমনিতেও ভাজা যায়, তো আমি আজকে কিন্তু আলু দিব না, এমনিতেই ভেজে নিব। বিশেষ করে একটু কিন্তু পেঁয়াজ রসুন বাড়িয়ে দিতে হয়। এই পাতাটা ডায়াবেটিক্সের জন্য সবচেয়ে বেশি উপকারী পাতা। অনেকে কিন্তু ডায়াবেটিক্সের জন্য এই পাতাটা খেয়ে থাকে। আমার বাড়িতে মাশাআল্লাহ এই পাতার কোনো অভাব নেই। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আমার হাজব্যান্ডের জন্য এই পাতাগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই পাতাগুলো কিন্তু শহরে অতটা পাওয়া যায় না, গ্রামের দিকেই কিন্তু এই পাতাগুলো সবচেয়ে বেশি থাকে। আর বিশেষ করে আমার বাড়ি যেহেতু গ্রামে, এই কারণে কিন্তু আমি পাতাগুলো সবচেয়ে বেশি পাই আর তাজা তাজা তুলে আমি খেতে পারি। বরাবরের মতো সবাই কিন্তু জানে যে আমি মাটি চুলায় রান্না করি। সব সময় আমার সব কিছু গুছগাছ করে তারপরেই কিন্তু রান্নাঘরে যেতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কাঁঠাল কেটে নেওয়া হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর পাশাপাশি নিয়েছি গরুর মাংস। যেহেতু গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না করে নিব, এগুলো হচ্ছে কোরবানির মাংস। কোরবানির মাংস মাশাআল্লাহ এখন পর্যন্ত আমার আছে, আর আমি কোরবানির মাংসের একটু একটু করে রান্না করে নিই, আমার খুবই মায়া হয়। তো যাই হোক, যার যেরকম ভালো লাগে আর কি। এমনিতে বাজার থেকে যেটা কিনে খাই সেটা চাইতে কোরবানির মাংসের স্বাদটা কেন জানি একটু বেশি থাকে। তো চলে এসেছি রান্নাঘরে, আর ঝটপট করেই কিন্তু রান্নাটা করে নিব যেহেতু বৃষ্টি হয়। আমি যে এখন ভয়েস দিচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে আল্লাহ তাআলার নিয়ামত, আর বৃষ্টি হলেও ভালো লাগে, আবার বৃষ্টি না হলেও কিন্তু খারাপ লাগে, দুটো মিলেই। তবে অতিরিক্ত বৃষ্টি হলে আমার কাছে সেটা ভালো লাগে না, কারণ হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়ে যায়। তো এক চুলায় কিন্তু আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি, এর পাশাপাশি অন্য চুলায় কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি। যেহেতু ঝটপট করেই রান্নাটা করে ঘরে চলে যেতে পারি আর বাহিরে আসতে হয় না। আর মাটি চুলা রান্না একটু স্বাদ বেশি থাকে, যার জন্য কষ্ট করে হলে কিন্তু আমি মাটি চুলা রান্না করে থাকি। একদিকে সাশ্রয় হয়, অন্যদিকে কিন্তু হেলদি খাবার খেতে পারি। তো সব সময় বুদ্ধি করেই কিন্তু সংসারটা চালানোর চেষ্টা করি। আর আমরা নারী বলে কথা, নারীরা যদি বুদ্ধি করে সংসার না চালায় কখনই কিন্তু উন্নতি হয় না। এইদিকে দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে ভীষণ কিউট লাগছে।
আর আমি সবসময় সবজিটা একটু বাড়িয়ে খাই, যার কারণে কিন্তু একটু বেশি বেশি করে রান্নাটা করে নেই। সবজি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেল্পফুল। বিশেষ করে সবজি আপনি যত বেশি খাবেন কোনো ক্ষতি হবে না। তো সবাই ভালো থাকবেন। ভিডিও এখানেই শেষ, টাটা।